হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদেরকে সেকেন্ড কামিং চ্যাপ্টারের যেটা সেকেন্ড স্ট্যাঞ্জা মানে লাস্ট স্ট্যাঞ্জা সেটা এক্সপ্লেন করব, ডিকোড করব। ফার্স্ট স্ট্যাঞ্জাটা আগের ভিডিওতে আমরা ডিকোড করেছি, ঠিক আছে। আজকে সেকেন্ড স্ট্যাঞ্জাটা ডিকোড করা হবে। ওকে, দেখো আমরা এই সেকেন্ড স্ট্যাঞ্জায় পাবো যে পোয়েটের যে জেসাসের সেকেন্ড কামিং এর কথা ফার্স্ট স্ট্যাঞ্জায় বলেছেন সেটা রিয়েলি এক্সিস্ট করছে না, ঠিক আছে। তাহলে আমি পোয়েমটার সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনে আসি। দেখো পোয়েমটাতে সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, মানে পোয়েট ক্লেম করছেন, একদম বিশ্বাস করছেন যে সেকেন্ড কামিংটা হতে চলেছে। অ্যাকচুয়ালি পোয়েট এখানে বলেছেন সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, সাম রিভিলেশন অ্যাট হ্যান্ড মানে নিয়ার বাই, যেটা বাস ঘটতেই চলেছে, একদম সামনেই হবে। রিভিলেশন ওয়ার্ডটা আমরা বাইবেলের থেকে পাই। অ্যাকচুয়ালি বাইবেলের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। এই নিউ টেস্টামেন্টে রিভিলেশন ওয়ার্ডটা দেওয়া আছে। বাইবেলের রিভিলেশন বলতে বোঝানো হয়েছে জেসাস ক্রাইস্টের সেকেন্ড বার্থকে। তাহলে পোয়েট যখন 20th সেঞ্চুরিতে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা হচ্ছিল 1919 সালে শেষ হয়, সেই ওয়ার্ল্ড ওয়ারের অবস্থা দেখে যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি, সম্পত্তির ক্ষতি, প্রত্যেকটা দেশ একে অপরের বিরুদ্ধে চলে এসছে, সেই অবস্থা দেখে তিনি কল্পনা করেছেন যে জেসাস ক্রাইস্ট অবশ্যই তার দ্বিতীয় জন্ম নেবে এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবে। তার জন্য তিনি এই ওয়ার্ডটা দিয়েছেন রিভিলেশন, কারণ বাইবেলের রিভিলেশন ওয়ার্ডটাকে জেসাস ক্রাইস্টের সেকেন্ড বার্থের সাথে তুলনা করা হয়েছে। ওকে, আর এই পোয়েমটারও প্রথমে নাম দ্য সেকেন্ড বার্থই ছিল। ওকে, তো যাই হোক, তো পোয়েট একদম নিশ্চিত যে জেসাস ক্রাইস্ট জন্ম নিতে চলেছে, পৃথিবীকে পাপমুক্ত করতে চলেছে। পরের লাইনটা দেখো, সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই সেকেন্ড কামিং। এরপরে পোয়েট না একদম পরিষ্কার করে বলে দিয়েছে জেসাস ক্রাইস্টের সেকেন্ড কামিং হতে চলেছে। কিন্তু থার্ড লাইনে দেখো কি বলছে পোয়েট, দ্য সেকেন্ড কামিং, দি এক্সক্লেমেটরি সাইন আছে। তার মানে পোয়েটের নিজেরও ডাউট আছে সেকেন্ড কামিং হবে তো, মানে সিওরলি পোয়েটের ডাউট চলে আসছে সিওর থেকে। পোয়েট নিজেই দুবার সিওর বলছেন যে জেসাস ক্রাইস্ট জন্ম নেবেন, কিন্তু আবার তৃতীয় লাইনে পোয়েটের ডাউট চলে আসছে। কখন ডাউটটা আসছে দেখো পরের লাইনে, এই লাইনে কি দিয়েছে, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যেই ওয়ার্ডস গুলো পোয়েটের মুখ থেকে বেরিয়েছে, when a vast image out of spiritus mundi, spiritus mundi টা একটা ল্যাটিন ফ্রেজ। পোয়েট না নিজের যত মেমোরি আছে, যত কল্পনা আছে, নিজের যে দৃষ্টিভঙ্গি আছে, সেখান থেকে একটা ইমেজ ক্রিয়েট করেছেন। পোয়েটের কল্পনা থেকে হঠাৎ একটা ইমেজ চলে এসছে, আর সেই ইমেজটা বিরাট ভয়ঙ্কর, বিরাট বিশাল। পোয়েট কল্পনা করেছেন, মানে পোয়েট ভাবছেন মনে মনে যে জেসাস ক্রাইস্ট জন্ম নেবে। হঠাৎ করে পোয়েটের মাইন্ডে চলে আসছে যে না, এটা তো জেসাস ক্রাইস্ট নয়, এটা একটা অন্য কোনো বিরাট বড় একটা ইমেজ আমার চোখের সামনে ভেসে আসছে। যেমন হয় না আমরা কখনো কখনো কল্পনা করতে যে অন্য কিছু বড় কিছু একটা দেখে ফেলি, তো পোয়েট একটা বিরাট কিছু একটা ইমেজ কল্পনা করে ফেলছে। ট্রাবলস মাই সাইড, আর ওই দৃশ্যটা দেখে পোয়েট একদম ভয়গ্রস্ত হয়ে যাচ্ছে। ট্রাবলস মাই সাইড, মাই সাইড মিন্স মাই ভিশন। পোয়েটের যে ভিশনটা, পোয়েটের যে কল্পনাটা জেসাস ক্রাইস্ট জন্মাবে, সেটাতে ট্রাবলস আসছে, মানে পোয়েট কষ্ট পাচ্ছে, পেন পাচ্ছে, বটে না। সামওয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, কোনো একটা জায়গায় মরুভূমিতে, ঠিক আছে, কোনো একটা জায়গায় মরুভূমিতে, স্যান্ডস অফ দ্য ডেজার্ট বলেছে। এবারে দেখো এই স্যান্ডস মানেও বালি, ডেজার্ট মানেও কিন্তু বালিকেই বোঝানো হয়। তো আমরা সবাই জানি ডেজার্টটা হচ্ছে আনফার্টাইল এরিয়া, সরি ফর দ্য ডিস্টার্ব। ডেজার্টটা হচ্ছে আনফার্টাইল এরিয়া। আনফার্টাইল এরিয়া মানে হচ্ছে যেখানে ক্রপ প্রোডাকশন হয় না। ঠিক এখানে তিনি এই ডেজার্টটা কেন ইউজ করেছেন, কারণ পৃথিবীতে তখন এত বেশি ওয়ার, এত বেশি ব্লাড শেড, এত বেশি মানুষের প্রাণহানি হচ্ছিল যে সেটাকে তিনি ডেজার্টের সাথে তুলনা করেছেন। কারণ প্রোডাক্টিভিটি পুরো বন্ধ ছিল, মানুষ যুদ্ধে ব্যস্ত ছিল। সেই ডেজার্ট থেকে এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, তিনি একটা কল্পনা করছেন যেন একটা ফিগার বেরিয়ে আসছে, আর সেই ফিগারটার বডিটা হচ্ছে লায়ন মানে ধ্বংসের সিম্বল, আর হেড অফ এ ম্যান মানে ইন্টেলেকচুয়ালের সিম্বল। একটা এমন শেপ বেরিয়ে আসছে যেটা ইন্টেলিজেন্টও বটে আর স্ট্রংও বটে। তাহলে পোয়েট এটা দেখে ভয় পেয়ে যাচ্ছে। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, যেমন সূর্য গ্রীষ্মকালে ডেজার্টে, বিশেষ করে ডেজার্টে পিটিলেস হয়ে যায়, নির্দয় হয়ে যায়, মানে এত গরম উত্তাপ দেয় যে মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায়। যেমন এর দৃষ্টিটাও সেরমই বটে, পিটিলেস বটে, মানে কারুকার প্রতি কোনো সিম্প্যাথি নেই, মানে এ যেন ধ্বংস করতে এসছে।
আর পোয়েটের সাইডটা ওই জন্যই ট্রাবলড হচ্ছে, পোয়েট কষ্ট পাচ্ছে একে দেখে। গেজ মানে দৃষ্টি, হ্যাঁ। তাহলে এই পশুটা এমনভাবে তাকাচ্ছে যেন কারো কারো উপর কোনো মায়া দয়া করতে চলেনি, মানে করবেই না কোনো মতে মায়া দয়া, ধ্বংস করবে। ইজ মুভিং ইটস স্লো থাইস, এর না থাইস মানে জাংগুলোকে বুঝিয়েছে, সে যেন জাংগুলোকে আস্তে আস্তে করে মুভিং করাচ্ছে, মানে এগিয়ে নিয়ে আসছে। while all about it, যখন এই পুরো all about মানে সর্বত্র, সর্বত্র কি হচ্ছে রিল শ্যাডোজ, যখন এই পশুটা এগিয়ে আসছে তখন সর্বত্র সব জায়গায় একটা ছায়া দেখা যাচ্ছে। কিসের ছায়া? ভয়ের ছায়া। অফ দ্য ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, পুরো মরুভূমিতে যত বার্ডস ছিল তারা সব যেন ভয়ে আতঙ্কিত হয়ে একসাথে উড়ে পালাচ্ছে এই পশুটাকে দেখে। মানে জাস্ট ইমাজিন করো, যেমন জঙ্গলে হঠাৎ করে বাঘ বেরালে সব পশুরা দৌড়ে পালায়, সেরকম এই পশুটাকে দেখে সমস্ত পাখি উড়ে পালাচ্ছে। আর এত পাখি একসাথে উড়ছে যে যেন একটা কালো ছায়া চলে এসছে, একটা ইমাজিনেশন যেন পৃথিবীটা ডিস্ট্রয় হতে চলেছে। এখানে আমরা নতুন ওয়ার্ডের মধ্যে কি পাচ্ছি? এখানে দেখো আমরা পাচ্ছি রিল। রিলটা কিন্তু ভয়টাকে বোঝায়, মানে পাখিগুলো সব ভয়ে আছে, সেই ভয়ের ছায়া যেন ছড়িয়ে পড়েছে। ইনডিগন্যান্ট কেন? কারণ পাখিগুলো রেগে আছে। রাগ কি জন্য? ভয়ের রাগ আসছে যে ওদের হয়তো ধ্বংস হতে চলেছে পৃথিবীটা। এমনি তো আমরা জানি যে যে কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে পশু পাখিরা আগে বুঝতে পারে। তোমরা সবাই জানোই 2004 সালে যখন সুনামি হয়েছিল তখন এরকম অনেক ইনসিডেন্ট পাওয়া গেছে যেখানে পশুরা সমুদ্রের কাছেই যেতে ভয় পেয়েছিল, যায়নি, তার জন্য অনেক মানুষের প্রাণ বাঁচা গেছে। তোমরা একটু গুগল করে দেখবে 2004 সালে যখন সুনামি হয়েছিল অনেক পশু পাখি ছিল, যেমন ঘোড়া, কুকুর, তাদের সাথে অনেক মানুষরা না মর্নিং ওয়াকে বেরোতো, কিন্তু সেই দিনে হয়তো কুকুররা মর্নিং ওয়াকে যায়নি, যেতেই চায়নি, তার জন্য ওদের মালিকের প্রাণ বেঁচে গেছে সুনামি থেকে, নাহলে সমুদ্রে সব ডুবে মারা যেত। ঠিক সেইখানে এরকমই এখানে পাখিগুলো ভয়ে উড়ে পালাচ্ছে, যেন ওরা বুঝতে পারছে যে একটা বিরাট বড় ধ্বংস আসতে চলেছে। দ্য ডার্কনেস ড্রপস अगेन, আবার চারিদিকে অন্ধকার হয়ে গেছে, যেন সূর্যটাকে কি ঢেকে দিয়েছে ভেবে নাও। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, অ্যাকচুয়ালি এই 20 সেঞ্চুরিজটা এখানে কি বলতে চেয়েছে? জেসাস ক্রাইস্টের জন্ম থেকে আমরা প্রথম শতাব্দী কাউন্ট করি, রাইট? এরপরে 1919-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়, মানে ওটা 20th সেঞ্চুরি। সেই সময় পর্যন্ত পোয়েটের বক্তব্য হচ্ছে মানুষরা যেন একটা ঘুমের দেশে ছিল, স্টোনি স্লিপ, হার্ড স্লিপ। হার্ড স্লিপ মানে যেখানে মানুষ হয়তো নিজের ঘুমের মধ্যে এতটা ব্যস্ত ছিল যে মানুষ ভালোবাসা হারিয়ে ফেলেছিল, মানুষকে কেয়ার করতে ভুলে গিয়েছিল। এটা কি করে সম্ভব? এখানে স্টোনি স্লিপ বলতে এমন একটা স্লিপকে বলতে চাইছে যে মানুষ যেন ব্যস্ত ছিল ম্যাটেরিয়ালিস্টিক গেমসে, মানুষ যেন একটা না স্বপ্নের মধ্যে ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, আমরা এই অ্যাচিভ করবো, এই সিভিলাইজেশন আনবো, এই জিনিসটা পাবো। যেমন দেখো আমরা উন্নতি করতে করতে এসি এনেছি, এসির জন্য আমরা বুঝতে পারছি যে অনেক বেশি গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, আমরা ড্যাম বানিয়েছি, ড্যাম বানানোর ফলে আমরা বুঝতে পারছি যে নদীর ক্ষতি হচ্ছে, জলের ক্ষতি হচ্ছে, মানে আমরা যত উন্নতি করেছি না তত প্রকৃতির ক্ষতিও করেছি। তো এই স্টোনি স্লিপটা এরকমই একটা ইমাজিনেশন যে মানুষ স্বপ্নের মধ্যে আছে, মানুষ ভগবানকে ভুলে গেছে, মানুষ মায়া দয়া করতে ভুলে গেছে, মানুষ একে অপরকে জন্য ভাবতে ভুলে গেছে, একে অপরকে বাঁচাতে ভুলে গেছে। তো সেই যে মানুষ ঘুমের মধ্যে আছে, সেই ঘুমটা কি হবে? ওয়েক্স টু নাইটমেয়ার। সেই যে ভালো স্বপ্নে মানুষ রয়েছে, মানুষ ভাবছে আমরা উন্নতি করছি, সেটা যেন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। ভেক্স মানে উস্কে দেওয়া, রাগিয়ে দেওয়া, মানে তার ভালো স্বপ্নটা টার্ন ইনটু এ নাইটমেয়ার, যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাই এ রকিং ক্রেডল, মানে তারা যখন ঘুমাচ্ছিল, অ্যাকচুয়ালি ক্রেডল, রকিং ক্রেডল মানে কি? সেই বাচ্চা ছেলেকে ঘুম পাড়ায় না দোল খাইয়ে খাইয়ে, তখন মানুষও যেন দোল খাইয়ে খেয়ে ঘুমাচ্ছে, আর মানুষ স্বপ্ন দেখছে যে আমরা উন্নতি করছি, কিন্তু এরপর ধ্বংস আসতে চলেছে। রকিং ক্রেডল মানে ঘুমন্ত শিশুকে যেটা ঘুম পাড়ানো হয় দোল খাইয়ে, ওটা। তো মানুষও যেন এখানে নিজের স্বপ্নে দোল খাচ্ছে, আর মানুষ বুঝতেই পারছে না যে ধ্বংস আসতে চলেছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, আর পোয়েট এখানে বিস্টটাকে দেখে অবাক হয়ে গেছে, ওই জন্য লাইনটা দিয়েছে, হোয়াট রাফ বিস্ট, কত নৃশংস, কত কুৎসিত এই পশুটা। ইটস আওয়ার কেম, ইটস আওয়ার কাম, মানে এর সময় চলে এসছে। রাউন্ড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, এর সময় শেষ পর্যন্ত চলে এসছে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেম টু বি বর্ন। এবার পোয়েট কোশ্চেন মার্ক দিয়েছে, এই যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে পশুটা, স্লাউচেস মানে পাউন্স, ঝাঁপিয়ে যাবে পশুর যে মুভমেন্টটা, এগিয়ে এগিয়ে যে যাচ্ছে, সে কি বেথলেমে জন্মাবে? এটা আইরনিক্যাল,
কারণ আমরা সবাই জানি বেথলেমে জেসাস ক্রাইস্ট জন্মেছিল, সেখানে পশুটা জন্মাবে? এটা পোয়েটের কাছে বিরাট বড় প্রশ্ন। পোয়েট বলতে চাইছে আমরা এতই কি নৃশংস, এতই অত্যাচারী, এতই মানুষের প্রাণ নিচ্ছি যে লাস্টে জেসাস ক্রাইস্টের মতো মহাত্মার জায়গায় একটা পশু, একটা নৃশংস, একটা অ্যান্টি ক্রাইস্ট ইমেজ জন্মাবে। তো পোয়েট এই যুদ্ধ, এই অত্যাচার, ব্লাড সেট, এগুলো বন্ধ করতে চাইছেন, এগুলো বন্ধ করার আহ্বান দিয়েছেন। তোমার যদি কোনো ডাউট থাকে পোয়েম থেকে, তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই ডাউট ক্লিয়ার করব। যদি এই চ্যাপ্টারের লাইন, কোনো ওয়ার্ড, কোনো জায়গাটা বুঝতে অসুবিধা থাকে বলবে। এই ভিডিওর লাস্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে যেখানে এমসিকিউ প্রশ্ন থাকবে, সেই এমসিকিউ প্রশ্নগুলো তোমরা ডাইরেক্ট সলভ করতে পারবে। এমনকি সলভ করার সাথে সাথে তোমরা অ্যান্সারটাও দেখতে পাবে, মানে যেই তোমরা কোশ্চেন পেপারটা সলভ করবে তোমরা দেখবে অ্যান্সার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, তাহলে তোমাদের এই চ্যাপ্টারে এমসিকিউগুলো প্র্যাকটিস হয়ে যাবে। সেকেন্ড নম্বর, তোমাদের কিন্তু ওই যখন অ্যান্সারগুলো সলভ করবে ওতে তোমাদেরকে ইমেল আইডি একটা দিতে হবে। ইমেল আইডি না দিলে তোমরা সলভ করতে পারবে না, তাহলে একটা ইমেল আইডি দেবে, ওখানে জায়গা থাকবে, দিয়ে নিজের ওই কোশ্চেন পেপারটা সলভ করবে। ওকে, আর সলভ করার পর তোমরা ওই কোশ্চেন পেপারটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারবে, ওগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। বেস্ট অফ লাক স্টুডেন্টস।